জমি বর্গা নেওয়ার প্রচলন গ্রামে আছে, অবশ্যই সুন্দর একটি প্রশ্ন। যে বর্গা নেওয়া জমি চাষাবাদ করে এর উপার্জন বা এখান থেকে ফসল নেওয়া যাবে কিনা, বর্গা নেওয়ার পদ্ধতিটা আগে একটু জেনে নেই। গ্রাম অঞ্চলে বর্গা নেওয়ার যে পদ্ধতি প্রচলন আছে, এর মধ্যে আমি যে পদ্ধতি জানি সেটার ভিত্তিতে উত্তর দেওয়া হচ্ছে। একটি পদ্ধতি হচ্ছে যে জমিকে আপনার জমি আছে, আমি হচ্ছি কৃষক কিন্তু আমার জমি নেই, আপনার কাছ থেকে আমি জমিটি বর্গা হিসেবে নিচ্ছি। এর অর্থ হচ্ছে আপনি জমি দিচ্ছেন, এই জমিতে আমি চাষাবাদ করে ফসল ফলাবো, আর বিনিময়ে আপনার জমিনের বিপরীতে আপনাকে আমি নির্দিষ্ট পরিমাণ ফসল দেব। তো এই পদ্ধতি ইসলামের দৃষ্টিতে বৈধ হওয়ার জন্য কয়েকটি মৌলিক শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে চুক্তিটি অত্যন্ত স্পষ্ট হতে হবে যে এটা বর্গা চুক্তি। আর দ্বিতীয় হচ্ছে এই চুক্তিতে যে ব্যক্তি জমির মালিক সে কি পাবে, অর্থাৎ এই ফসল থেকে তার কতটুকু অংশ সে পাবে সেটাকে অবশ্যই চুক্তির মধ্যে পার্সেন্টেজ আকারে শতকরা হারে উল্লেখ করতে হবে। যেমন ধরুন যে এই জমিতে ধান ফলানো হবে, তাহলে এখান থেকে যতটুকু ধান উৎপাদন হবে তার 1/3 1/3 আমি বর্গা জমির মালিককে দিব, অথবা জমির মালিক বলবে যে 1/3 আমাকে এই জমির বিপরীতে দিতে হবে। এভাবে শতকরা হারে ফসল থেকে তার প্রাপ্য অংশটুকু নির্ধারণ করতে হবে। এখানে এই ধরনের কোনো অস্পষ্টভাবে অথবা সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করে শর্ত করা যাবে না যে এই জমি চাষ করলে আমাকে 5 মণ ধান দিতে হবে, অথবা বর্গায় নিয়ে এই জমি থেকে যেই জমির উপরের অংশটা আছে অথবা ভালো যে অংশটা আছে সেই অংশের ধানগুলো আমাকে দিতে হবে। এ ধরনের শর্ত করলে সেই বর্গা চাষটা বৈধ হবে না, বা বর্গা জমি নেওয়ার চুক্তিটি বৈধ হবে না। তো এইভাবে যদি চুক্তি করা হয় তাহলে ইনশাআল্লাহ এই বর্গা চাষের চুক্তি আপনার বৈধ হবে, এবং এর বিপরীতে আপনি বর্গা চাষে ফসল যেটি ফলাবেন তা আপনার জন্য বৈধ হবে। জমির মালিকের জন্য শতকরা হারে যে অংশটুকু তার জন্য শর্ত করা হয়েছে সেটা নেওয়া বৈধ হবে। আশা করি উত্তরটি স্পষ্ট হয়েছে।